বিদেশ যাত্রায় সুপ্রিম কোর্টে স্বস্তি মিললেও আত্মসহায়কের লাগাতার জিজ্ঞাসাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বহাল রইল আজও। জমি দুর্নীতির পর এবার চাকরি দুর্নীতিতে এখনো চলছে সুমিত রায়ের জিজ্ঞাসাবাদ। এবং এই আলোচনায় অবশ্যই আপনাদের দেখাবো ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের দিল্লি মডেল এবার বিরোধী শাসিত ঝাড়খণ্ডেও দেখা গেল। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে চোখের চিকিৎসা, যে চোখের চিকিৎসার জন্য বারবার আদালতের দরবার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার বিদেশ যাওয়ার অনুমতি দিল সর্বোচ্চ আদালত। রওনা দেওয়ার দুদিন আগে পুলিশকে জানাতে হবে কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা করাবেন, বেশ কিছু শর্ত আজকে বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। দেখুন এই প্রতিবেদনে। অবশেষে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে 3 সপ্তাহের জন্য বিদেশে যাবার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে দেশের সর্বোচ্চ আদালতের তরফে বেঁধে দেওয়া হলো বেশ কয়েকটি শর্ত। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে করানোর পরামর্শ দেয় আদালত। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। 5ই আগস্ট সেই মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। ওই দিন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে সেই আবেদনের শুনানি হয়। রাজ্য সরকারের পক্ষে সলিসিটর জেনারেল এস.ভি. রাজু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া 16টি মামলার কথা উল্লেখ করে তার বিদেশ যাত্রার বিরোধিতায় সওয়াল করেন। তিনি একথাও বলেন, বিদেশ যাত্রার অজুহাতে তিনি পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন পাল্টা বলেন, 5ই মের পর তার বিরুদ্ধে সব এফআইআরগুলো করা হয়েছে। সলিসিটর জেনারেল বলেন, 5ই মের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলার কারো সাহস হয়নি। রাজ্য সরকারের তরফে এই যুক্তিও দেওয়া হয়, এদেশে আগে তার এমআরআই ও সিটি স্ক্যান করা হোক, তারপর যদি সুপ্রিম কোর্ট মনে করে তবেই অনুমতি দেওয়া হোক বিদেশ যাত্রার। তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে বলেন, নথি অনুযায়ী এর আগে বিদেশে চিকিৎসা করাতে 15 বার বিদেশ গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে দাবি করা হয়, ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই সময় তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া ঠিক হবে না। পাল্টা অভিষেকের আইনজীবী বলেন, ডিজে মামলায় সহযোগিতা করছেন তিনি, আগে থেকে বিদেশে চোখের চিকিৎসা করাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তাকে অনুমতি দেওয়া হোক। তাছাড়া রাজ্য সরকারের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালিয়ে যাওয়ার আশঙ্কা সম্পর্কে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের আইনজীবী বলেন, দরকারি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি ট্র্যাক করাও সম্ভব। দুপক্ষের বক্তব্য শোনার পর তাকে শর্ত সাপেক্ষে অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এটা সম্পূর্ণ আইনের বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে ভয়ানক চোট দুর্ঘটনায় হয়েছিল এবং একটি বিরল চোট, চোখের মণি ধারণকারী যে সূক্ষ্ম হাড়গুলো, সেই হাড় চুরমার হয়েছিল, ফলে মণিটার ধারণ ক্ষমতায় গণ্ডগোল হচ্ছিল। একাধিকবার অস্ত্রোপচার হয়েছে, খুব ডিটেল এর বাইরে আমি বলতে পারবো না। তিনি আবেদন করেছিলেন, সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দিয়েছেন। না, বিপজ্জনক কিনা সে তো ভবিষ্যৎ বলবে। সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকেন মেডিকেল গ্রাউন্ডে কাজ দরকার, নিশ্চয়ই যেতে দেবেন, কিন্তু বিদেশ যাওয়ার জন্য এত আতুর কেন? দিল্লির একজন নেতা মাঝে মধ্যে গায়েব হয়ে যান, 2 মাস 3 মাস বিদেশ চলে যান, বাংলার নেতাদেরও সেই অসুখটা ধরেছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ, বিদেশে রওনা হবার দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে পুলিশকে জানাতে হবে। পাশাপাশি জানাতে হবে কবে কোন ফ্লাইটে যাবেন, কোন ফ্লাইটে ফিরে আসবেন। জানাতে হবে বিদেশে কোথায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন হাসপাতালে চিকিৎসা করাবেন। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বস্তি, অন্যদিকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে ঘড়ির কাঁটায় 6টা পেরিয়েছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চাকরি দুর্নীতি মামলায় কিন্তু সিআইডি করে চলেছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বিদেশ যাত্রা শর্ত সাপেক্ষে অনুমতি পেলেন, অন্যদিকে আদালতে রক্ষা কবচ পাওয়ার পর 2টি মামলাতে পরপর 3 দিন জিজ্ঞাসাবাদ চলছে সিআইডি। সকালে যাচ্ছেন, বিকেলে তিনি কালীঘাটে ফিরছেন। এই দুটো ঘটনার মধ্যে সুমনদা কোথাও কি কোনো যোগসূত্র আছে বলে মনে হচ্ছে? না, যোগসূত্র একটাই আমি খুঁজে পাচ্ছি, খুব সুন্দরভাবে তৃণমূল নেতা মদন মিত্র যে 2 দিন আগে বলেছিলেন না, যে আমার কাছে তো অ্যাপ্রোচ করা হয়েছে যাতে আমি একটা সেফ প্যাসেজ করিয়ে দিতে পারি।
তা খুব স্বাভাবিক ব্যাপার। মদনদা তো একজন দায়িত্বশীল রাজনীতিবিদ বলেই মনে করি, অন্তত যতক্ষণ না সানসেট হচ্ছে। তা মদনদা যে কথাটা বলেছিলেন সেটাকে আমরা ফেস ভ্যালুতে ধরে নিলে, আর আজকের ঘটনা এবং ওনার আত্মসহায়কের 3 দিন ধরে ক্রমাগত সিআইডি অফিসে হাজিরা দেওয়া, সবকটা দেখুন, আপনি ক্রোনোলজিটা মিলিয়ে দেখুন। ক্রোনোলজি শব্দটা কিছু কিছু রাজনৈতিক দল খুব পছন্দের শব্দ তাদের, তা আমি তাদের পছন্দের শব্দই ব্যবহার করলাম। মদনদার বলা, তারপরে সুপ্রিম কোর্ট থেকে গ্রান্ট হওয়া পারমিশন বিদেশ যাওয়ার জন্যে, তারপরে পরপর ক্রমাগত 3 দিন ওনার আত্মসহায়কের হাজিরা দেওয়া সিআইডিতে, এই টোটাল জিনিসটা মিলিয়ে দেখুন একদম সঠিকভাবেই, সঠিক পদ্ধতিতেই তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া, কোট আনকোট অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি পারমিশন নিয়েছেন বিদেশ যাওয়ার জন্যে। এতে আমরা একটুও অবাক হইনি। মানবিক দিক দিয়ে কেউ চিকিৎসার জন্য কোথাও যেতেই পারেন, সেই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু সব কিছুর মধ্যে অন্তর্নিহিত একটা সেটিং রয়েছে, তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপির। আমরা চিরদিন বলে এসেছি, মিডিয়া এবং অন্যান্য রাজনৈতিক দল সেটা ডিনাই করেছে। আজকে দেখুন পরিবর্তিত পরিস্থিতিতে সেই যে যাকে বলে হিন্দিতে গঠবন্ধন, সেই গঠবন্ধনের কিন্তু একটুও এদিক ওদিক হয়নি। মদনবাবু ডিল করেছেন, খুব ভালো একজন কোঅর্ডিনেটর উনি, ডিল করেছেন, সুপ্রিম কোর্ট থেকে পারমিশন মিলেছে, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাবেন, আর 3 দিন ধরে আরও হয়তো আগামী 30 দিন ধরে সুমিতবাবু সিআইডির অফিসে যাবেন এবং আসবেন। এর থেকে একটা জিনিস পরিষ্কার, যতই যে যাকে কাদা ছুড়ুক, ডিম ছুড়ুক, স্রোতে ভেসে যে যতই কাদা ছুড়ুক আর ডিম ছুড়ুক, তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টির প্রাসঙ্গিক রাখতেই মানে হচ্ছে হবে। বাঁধনের গিটটা আরো বেশি মজবুত হচ্ছে, এইটা সুমন রায়চৌধুরীর ব্যাখ্যা, স্পষ্ট ইঙ্গিত। তিনি নাম না করলেও একেবারে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং এর একটা তত্ত্ব এর মধ্যে তিনি খুঁজে পাচ্ছেন। আমি উত্তরের জন্য শতরূপাদির কাছে আসবো। না না, এখানে সেটিং কংগ্রেস তো আর কিছু দেখবার নেই, অস্তিত্ব খুব কম, খুবই কম। তোমরা না ডাকলে সেরমভাবে সেরকম দেখাও যায় না কোথাও। তারা তাদের বক্তব্য বলেছে, আমার সেই নিয়ে কিছু বলবার নেই। কিন্তু এখানে পরিষ্কার, তুমি যদি আবার ওই ক্রোনোলজিই দেখতে চাও, যেহেতু অমিত শাহজির এটা মানে সুমনের বক্তব্য, কংগ্রেসের বক্তব্য যে অমিত শাহজির ফেভারিট শব্দ এটা, আমার এটা মনে হচ্ছে যে দেখো, সুপ্রিম কোর্টের ওপর আমার বলবার কিছু নেই, ভারতীয় জনতা পার্টির বলবার কিচ্ছু নেই। সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকে সব দিক তার মানে এইটা দাঁড়ালো যে যুক্তিটা বিজেপির তরফে এতদিন পর্যন্ত দেওয়া হচ্ছিল যে বিদেশে যাত্রা শুধু নয়, এমনকি তিনি আর ফিরতে পারবেন না, পালিয়ে যেতে পারেন। এমনকি আমি মনে করিয়ে দেব দর্শকদের, বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি একেবারে এই অভিযোগ করেছিলেন যে মেডিকেল সার্টিফিকেট হাইকোর্টে জমা দিয়েছিলেন, সেইখানে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত ছিল না, অর্থাৎ তার অভিযোগ ছিল জালি মেডিকেল সার্টিফিকেট। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট তো মনে করলো যে বিদেশে যাত্রার অনুমতি দিতে কোথাও কোনো অসুবিধা থাকার কথা নয়, শর্ত সাপেক্ষে হলেও অনুমতি তো দিয়েছে সর্বোচ্চ আদালত। মানে আপনাদের যুক্তিগুলো সর্বোচ্চ আদালতে সোজা কথা ধোপে টিকলো না। না না, আমি তো সুপ্রিম কোর্টের ওপর কিছু বলতে পারি না শুভ, আমার পার্টিও কিছু বলবে না, কোনো দিনই বলবে না। এবার কোনটা ফলস সার্টিফিকেট দিয়েছে, কি দিয়েছে সেটা লয়ার বুঝেছে, লয়ার পেশ করেছে, সমস্ত এভিডেন্স দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট মনে করেছে যে প্র্যাকটিক্যালি যে কন্ডিশনগুলো দিয়েছে, যে তাদের মানে এই ক্রিমিনাল যখন জেল থেকে বেরোয় অন বেল, তখন যে ধরনের কন্ডিশন দেওয়া, কোথায় থাকবে, ফোন করে জানতে হবে, এতদিন পর পর রিপোর্ট দিতে হবে, কোন জায়গায় যাচ্ছ, কি করছো, প্র্যাকটিক্যালি ক্রিমিনালের বেড়াতে যাওয়ার মতন অবস্থা। সেখানে ওরকমই যদি যেতে চায় যাবে। কিন্তু একটা জিনিস এটা পুরো সার্বিকভাবে পশ্চিমবঙ্গের বোঝা উচিত যে সুপ্রিম কোর্ট পর্যন্ত মেনে নিল যে পশ্চিমবঙ্গে অপথ্যালমিক ট্রিটমেন্ট মানে চোখের ট্রিটমেন্ট এখনও 15 বছরেও সেই জায়গায় ওঠেনি, সেই জায়গায় পৌঁছতে পারেনি যেখানে অভিষেক ব্যানার্জি সে অপথ্যালমিক নার্ভই দেখা, কি অপথ্যালমিক বোনসই দেখা, কি স্কেলিটাল সার্জারি করুক, মাইক্রো সার্জারি করুক, যাই করুক, যেটা পশ্চিমবঙ্গে 15 বছরের স্বাস্থ্যমন্ত্রী তথা সেই সময়কার মুখ্যমন্ত্রী করে উঠতে পারেনি। যার জন্য অভিষেক ব্যানার্জিকে কাকুতি মিনতি করে দিলীপ দা যেরকম বললেন যে রাহুল গান্ধীর মতন থেকেই বিদেশ যেতে হয়, আমি সত্যি জানি না, আমার পক্ষে এখান থেকে তো একটা কথা বলতেই হবে যে অন্য দিকটাও দেখতে হবে যে তার প্রাণ পাখি কিন্তু রোজ সিআইডি যাচ্ছে আসছে, খাঁচার একটুখানি দরজা খুলছে। দেখুন আমি আবার বলছি, স্টুডিওতে বসে এটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় যে সত্যি এর মধ্যে সেটিং রয়েছে কিনা, কিন্তু যেহেতু
সুমন রায়চৌধুরী প্রসঙ্গটা তুললেন মদন মিত্রর বক্তব্য, যেখানে তিনি মদন মিত্র বলেছিলেন এই কয়েকদিন আগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তাকে বলেছিলেন যে তার যেটা বিদেশে যাত্রার জন্য যে পিটিশনটা, সেই পিটিশনের যাতে বিরোধিতা না করা হয় সে ব্যাপারে মদন মিত্র যেন একটু মধ্যস্থতা করেন। আমি মনে করিয়ে দেবো এই কয়েকদিন আগে ঠিক কি দাবি করেছিলেন মদন মিত্র, দেখুন। আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো, ও চুপ করে শুনছিল, তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বললো তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। ও আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না। মানে এইবার তো জোরালো গলায় এই অভিযোগটা উঠে আসছে প্রদীপ্ত, সেটা হচ্ছে সেই সেটিং এর পথে হাঁটতে হলো, এত বিজেপি বিরোধিতা, আলটিমেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন বিদেশ যাত্রা করতে পারেন সেজন্য সেটিং, জোরালো বিরোধিতা আজকে রাজ্যের তরফে সর্বোচ্চ আদালতে হলো না, যে কারণে সবুজ সংকেতটা সর্বোচ্চ আদালত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার জন্য পেলেন না। তার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের মাননীয় দিদির ওপর যে আক্রমণগুলো হচ্ছে সেই আক্রমণও কিন্তু রাজ্যের পুলিশ ঠেকাতে ব্যর্থ, এবং রাজ্যের পুলিশ যেভাবে ঠেকাতে ব্যর্থ তার আর একটা প্রমাণ এইটা যে আমাদের যে সকল ছেলেমেয়েরা, সে মৃত্যুঞ্জয় হোক, সে প্রিয়াঙ্কা হোক, সে উপাসনা হোক, তারা যে শান্তিপূর্ণ সমাবেশ করছিল তাদেরকে যেভাবে আটক করা হয়েছে সেটাও কিন্তু খুব পরিষ্কার করে দেয় যে আজকে রাজ্যে কীরকম শৃঙ্খলার ব্যবস্থাপনা রয়েছে। দেখো এগুলো একটা দিকে, আর তুমি যে প্রশ্ন করলে সেটা আর একটা দিকে। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে কেউ কারুর ব্যক্তিগত ট্রিটমেন্ট করাতে কোথায় যাবে বা যাবে না সেটা তার ব্যক্তিগত জায়গা, এবং সেখানে আইনি যে প্রক্রিয়া জুড়ে দেওয়া হয়েছে সেই আইনি প্রক্রিয়ার প্রসঙ্গে বলতে পাই যে কূটনৈতিক ভিসা যার রয়েছে এবং তাকে ট্র্যাক করা খুব সহজ এমন ব্যাপার কিন্তু রয়েছে। দেখো আমরা যারা বিদেশে পেপার পড়তে যাই আমাদেরকেও প্রত্যেকটা তথ্য দিয়ে যেতে হয়, কোথায় যাব, কোথায় থাকবো, কবে রিটার্ন করব, A to Z আমাদেরও বিবরণ দিয়ে যেতে হয়। ফলে ক্রিমিনালদের এইভাবে বিবরণ দিতে হয় বলাটা পুরোটা সমীচীন নয়। তথ্য দিলেও কিন্তু অনেকের হারিয়ে যায়, সেটা দেখতে হবে তো। তার মানে আমাদের যে বিদেশ মন্ত্রক, সেই বিদেশ মন্ত্রকের যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে তো প্রশ্ন আসবে। ঠিক যেমন 3 মাস ধরে নাকি একজন ফ্যান ক্লাবের মালিক তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ, তাহলে রাজ্য পুলিশ কি করছিল? যেই রাজ্য পুলিশ দেখা গেল যে তোমার ওই ইয়ে পেয়ে গেল, কি বলে, মানে জ্যাকেট পেয়ে গেল, সেই জ্যাকেট পাওয়ার পরে সে বাইরে এলো, তার মানে রাজ্য পুলিশ নাকি জ্যাকেট পেয়ে গেল, নাকি জ্যাকেট যাতে পেয়ে যায় সেই রাস্তাটা করে দেওয়া হলো। তাহলে বুঝতে হবে তো যে তাহলে আমরা কত বড় সেটিং করে রয়েছি। ওরে বাবা, সত্যি বলছি, বোঝার চেষ্টা করছি। না না, আমিও বোঝার চেষ্টা করছি। এই বোঝার জন্য আমি আইনি সহায়তা নেব। আমি বলছি আমাদের 60 জন বিধায়ককে পাঠিয়ে দেব, করতে করতে আটকে গেল। দাদা প্লিজ, আমরা 60 জনকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে বিজেপির মধ্যে ঢুকিয়ে দিলাম, আমরা 20 জন সাংসদকে পাঠিয়ে দিলাম, 20 জন সাংসদকে ওখানে নিয়ে ঢুকিয়ে দিলাম, কিন্তু মুশকিল হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেসটা হলো, কিন্তু মুশকিল হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর শুনতে হচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে, আচ্ছা ঠিক আছে প্রমাণ দিয়ে শাস্তি দাও না, চোর তো আমি বলছি সত্যি, আমি বারবার বলছি না যে বোঝার এইটা একটা রহস্য, বোঝার চেষ্টা করছি। ঠিক যেমন ভাবে আমি আরেকটা রহস্যের অবতারণা করি, গতকাল যখন ধরুন প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরিয়ে আসছেন সুমিত রায়, তারপর তাকে খুব সঙ্গত কারণে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, আমাদের প্রতিনিধি পার্থ প্রশ্ন করেছিল যে দাদা এতদিন আপনি ছিলেন কোথায়, 3 মাস ধরে আপনাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সুমিত রায় বলছেন আশেপাশেই তো ছিলাম। একবার শুনুন কি বলেছেন গতকাল সুমিত রায় জিজ্ঞাসাবাদ থেকে ভবানী ভবন থেকে বেরিয়ে আসার পর, দেখুন। তো বিচারাধীন, কোর্টে বিচারাধীন, তো সবকিছু মন্তব্য করতে পারবো না। আপনার খোঁজে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় গেছে, পাচ্ছিল না, আপনি ছিলেন কোথায়? কলকাতার মধ্যে এদিকে আশেপাশে ছিলাম। ছিলেন। একটা রিসর্ট মালিক অভিযোগ করেছে আপনি তার অভিযোগ তদন্ত হলে সে জানা যাবে, তদন্তে আসবে। অর্থাৎ এই সুমিত রায় আশেপাশেই ছিলেন, মানে কলকাতা বা সংলগ্ন চত্বরে ছিলেন, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছিল না। আমি বলছি এই পুলিশ শীর্ষেন্দুদা, যে পুলিশ একেবারে হামিম মণ্ডলের মতন জঙ্গিকে ধরে আনতে পারে, যে পুলিশ স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে ধরে আসতে পারে, যে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত রেড করলো তালা ভেঙে, 3 মাস ধরে সেই পুলিশ খুঁজে পেল না, আশেপাশেই ছিলেন বলছেন। গণতন্ত্রে কার্যকর আর শক্তিশালী বিরোধী দল সেটা জবাবদিহিতা এবং জনগণের জন্য কাজে লাগে, সেটা গুরুত্বপূর্ণ একটা বিরোধী দল। কিন্তু সেই বিরোধী দল যখন শাসক দলের সাথে কোনো অজানা শর্তে
এক হয়ে যাবে, এগিয়ে থাকে, সেটা এটা দেখা যায়। তিনি বলছেন যে আমি কলকাতার আশেপাশে ছিলাম, তাকে ধরা যাচ্ছে না, কিন্তু অন্যান্য জায়গায় পুলিশ মন্ত্রী সহ প্রত্যেকে বলছেন যে পাতালপুরে বার করে নিয়ে আসবো, এই পুলিশ আমাদের আছে। তা তিনি এখানে পেলেন না কেন? না শীর্ষদা, এই তালিকাটা কিন্তু দীর্ঘ। যেমন ধরুন, আশেপাশে নয়, চোখের সামনে গট গট করে হেঁটে বেড়াচ্ছে নির্মল ঘোষ, দেখা যায়, কিন্তু পুলিশের খাতায় তাকে খুঁজে পাওয়া যায় না, পুলিশ তাকে দেখতে পায় না। ওই অনেকটা ফ্যান্টামের মতো, সে তো অনেকে দেখা যায় কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় একদম সত্যি কথা। অনেকেই এই তো তারা আপনার বেআইনি নির্মাণ যেগুলো ভাঙা গেছে, সেগুলো তো ববি হাকিমের মেয়রের সই আছে, সেখানে পর্যন্ত তাকে গটগট করে হাঁটতে দেখা যায়। আরজি করের মামলা, নির্মল ঘোষ গেলেই নাকি এদিক ওদিক হয়ে যায়, তাকেও হাঁটতে দেখা যায়। প্রত্যেকেই হাঁটছেন, ইনিও সমুদ্রেও হাঁটছেন। তা এই জায়গাতে গণতন্ত্রের এইটাই খারাপ জিনিস যে বিরোধী দল যদি কোনো অজানা শর্তে এক হয়ে এগিয়ে থাকে, তাহলে জনগণের কিন্তু ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু জনগণ দেখতে পাচ্ছে কিছুটা। কারণ ইনি আজকে সিআইডি ডাকলেন, একটা হালকা রক্ষা কবচ পেয়েছেন কতদিনের জন্যে, কিছুদিনের জন্যে, তবে তিনি কিন্তু হঠাৎ হাজির হয়ে গেলেন। সেখানে বাড়িতে পর্যন্ত ট্র্যাক করে, ফোনের ট্র্যাক পেয়েও সেখানেও পর্যন্ত পাওয়া গেল না। আর আজকে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, সেটাও কিন্তু এই মদন মিত্রর সঙ্গে কিছুটা এক হয়ে গেছে। আজকে সুপ্রিম কোর্ট অবশ্যই শর্ত দিয়েছে। এটাই প্রশ্ন, যেই মুহূর্তে রক্ষা কবচ পাচ্ছেন সেই মুহূর্তে সুমিতের সম্মতি ফিরছে এবং তারপর তিনি তখন হাজির হচ্ছেন, অথচ তিনি আশেপাশে থাকছেন, সেই পুলিশ খুঁজে পাচ্ছে না, নাকি খুঁজতে চাইছে না? সদরূপাধি না না শুভ, আমি অবাক হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি সরকার 3 মাসের মধ্যে পাইনি, সেটা অবাক হচ্ছে না, আমি অবাক হয়ে যাচ্ছি স্টোরি লাইনটা দেখে, যে 3 মাসের মধ্যে, মানে 3 মাস সরকার এসছে, সবাই মিলে এক্সপেক্ট করছে তৃণমূল না হয় আমি জানি না কিসের আশায় বসে আছে যে এক্ষুনি সব হয়ে যাবে, তারা রাস্তায় নেমে পড়লো। এবং কালকে মমতা ব্যানার্জি যেভাবে গেল, সেটার জন্য মুখে কোনো কথা বেরোচ্ছে না, প্রদীপ্ত একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়লো। হিউজ ম্যান্ডেটে ক্ষমতায় এসেছেন আপনারা, ক্ষমতায় এসেছি, কিন্তু সোনার কাঠি তো নেই, একটা গ্র্যাজুয়াল প্রসেস আছে, যেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছে যেখানে হাত দিচ্ছে সেখানে ধসে পড়ছে। উইয়ের বাসা বানিয়ে রেখেছে তৃণমূল, উইয়ের বাসা মানে এতটাই করাপশনের বাসা, তার মধ্যে আবার উই ধরে গেছে। তোমরা দেখেছো টাকার বান্ডেল, আমি শেষ করিনি, আজকে উদ্বোধন করছে যেগুলো আমরা বিজিবিএসএ করে গিয়েছিলাম, বিজিবিএসএ করে গিয়েছিলাম, সেগুলোকে নতুন করে খুলে দিচ্ছে এবং ছবি প্রচুর করে হচ্ছে। আজ অবধি আমরা একদম 3 নম্বরে আছি। সুমন রায়চৌধুরী, আমার শেষ করতে হবে তো, সুমন রায়চৌধুরী, শেষ করতে হবে তো। আমি এক সেকেন্ড, আমি একটু সময় শেষ হয়ে যাচ্ছে। না সময় আমাকে তো কথা বলতে না দিলে আমি কি করে কথা বলবো? আজকে তোমরা এত তাড়াতাড়ি সবকিছু এক্সপেক্ট করছো, 3 মাসের মধ্যে আমি আবার আসবো আপনার কাছে, তার আগে সুমন দাকে একটু বলতে দিন। তোমরা সবাই ঘুরিয়ে সুমন রায়চৌধুরী, লাঠি ছাড়াটাও তোমরা জানো। বেশ সুমন দা খুব দ্রুত। না, বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্ট সম্বন্ধে আমাদের কোনো বক্তব্য নেই। একটাই বক্তব্য হচ্ছে, এটা তো সত্যি কথা, যেখানে সুমিতবাবু বলছেন যে আমি আশেপাশেই ছিলাম, তাহলে হঠাৎ সুপ্রিম কোর্টের অর্ডার আসার সঙ্গে সঙ্গে সে কি করে হঠাৎ আবির্ভাব হয়ে গেল? এটাই তো বাংলার সাধারণ মানুষ, রাজনৈতিক দল সবাই, তার আগে পর্যন্ত কেন ধরা যাচ্ছে না বা খুঁজে পর্যন্ত পাওয়া গেল না সুমিত রায়কে? এটা বড় প্রশ্ন। দেখুন, প্রায় 7.5 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, সুমিত রায়ের জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে। অন্যদিকে বিরতির পর আপনাদের সামনে যেটা রাখবো সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ছবি, যেখানে ছাত্র বিক্ষোভ, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং সিবিআই তদন্তের দাবি ছাত্র বিক্ষোভ, সেখানে লাঠিচার্জ করেছে সেই রাজ্যের পুলিশ, জানিয়ে তীব্র হয়েছে সেখানকার ছবিটা। বিস্তারিতভাবে এই বিরতির পর আপনাদের সামনে নিয়ে আসছি, জানিয়ে স্টুডিও অতিথির কাছেও দ্রুত ফিরছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।